হ্যাঁ, নমস্কার। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক ইতিহাস নিয়ে। তো ইতিহাসের যে সেই সাজেশন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় রেজাল্টের ক্ষেত্রে। তো প্রথম পার্ট আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি আমার, অবশ্যই তারা দেখে নাও। আর কিভাবে তোমাদেরকে পড়তে হবে সেই ভিডিওতেও বলে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, আমি তোমাদের সামনে কোশ্চেনপত্র রেখে দিয়েছি। তোমরা হয়তো অনেক চ্যানেলের দ্বারা প্রতারিত হও, তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমার এই চ্যানেলের দ্বারা তোমরা কেউ প্রতারিত হবে না। তো তোমাদের কল্যাণের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। তোমরা যদি উপকৃত হও অবশ্যই আমাকে খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো আমার এই চ্যানেলের প্রতিটা ভিডিও। তো দেখো, এখানে প্রশ্নপত্র আমি তোমাদের রেখেছি 2023 সাল, 2023 সালের পরে 2022 সাল, 22 সালের পরে দেখো 22 সালের পরে 2020 সাল, 20 সালের 19 সাল, 19 সাল তারপরে হচ্ছে 18 সাল, 2018 সালের 2017 সাল, তারপরে হচ্ছে 2015 সাল। তো ফাইনালি তারপরে হচ্ছে গিয়ে 2024 সালের প্রশ্নটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে 2024 সাল, 2024 সাল। তাহলে এই এতগুলো প্রশ্নের ওপর ভিত্তি করে একটা সাজেশন তৈরি করতে হবে এবং সেই সাজেশন নিখুঁত হতে হবে, নইলে আবার সমস্যায় পড়তে হবে শিক্ষার্থীদেরকে। তবে আমি চেষ্টা করেছি এবং বিগত বছরগুলোতেও আমি সাজেশন দিয়েছি অফলাইনে। তো এবার আমি অনলাইনে এসেছি এই উদ্দেশ্য নিয়ে যে তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আছে। আমরা প্রত্যেকেই একে অপরের ওপর নির্ভরশীল। তো দেখো, তোমাদের সাজেশন আমি প্রথম পার্টটা করেছি, দ্বিতীয় পার্টটা আজকে আমি করছি। চ্যাপ্টার ধরে ধরে করেছি তোমাদের জন্য। তো দেখে নাও একবার। তো ফিফথ চ্যাপ্টারের নাম হচ্ছে ঔপনিবেশিক ভারতের শাসন। তো এইখানে ঔপনিবেশিক ভারতের যে শাসন রয়েছে, এই চ্যাপ্টার থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন করতে হবে। তো কিভাবে তোমরা করবে? ইতিহাসের প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত পড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কারণ তুমি যদি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্তও পড়ো, তো প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত তোমার মনে রাখার কিন্তু ক্যাপাসিটি থাকবে না। তুমি একজন শিক্ষার্থী, আর তুমি পড়ে নিলে আর সব মাথার মধ্যে থেকে গেলে এটা কিন্তু নয়। তোমাকে বারবার বারবার পড়তে হয় এবং পড়ার পরে তোমরা হয়তো অনেক চেষ্টা করে সেটাকে মনে রাখতে সক্ষম হয়ে ওঠো। তো কিভাবে বড় প্রশ্নগুলো তুমি করবে সেইটা ভালো করে দেখে নাও। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 1943 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের কারণ কি ছিল? এই মন্বন্তরের মোকাবিলায় সরকারের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 50-এর মন্বন্তরের ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার হয়েছিল, সেই আইনের বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই আইনের ত্রুটিগুলি কি সেইগুলো আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাওলাট আইনের শর্তগুলি কি? এই আইন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া লিখো। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? ভারতীয় রাজনীতিতে এই নীতি কি প্রভাব ফেলেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আমি বারবার বলছি। তারপরে এই নীতি সম্পর্কে, অর্থাৎ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পরিস্থিতিতে মিরাট কোন পরিস্থিতিতে 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তির শর্ত কি ছিল? এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়? এই মামলার ফলাফল কি হয়েছিল? 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে 1909 খ্রিস্টাব্দে মল্লেমিন্টো আইনের বৈশিষ্ট্য লিখো, এই আইনের ত্রুটি লিখো। এই হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা রিডিং দাও এখন থেকে। যদি এখন থেকে রিডিং দিতে থাকো, আমি ফাইনালি একটা সাজেশন আমি দিব। সেই সাজেশন একদম হুবহুব তোমরা কমন পাবে। এগুলো পড়তে থাকো এবং এগুলোর ওপর প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করা হবে। তোমরা দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যানেলটিকে। তো তারপরে দেখো, আমরা চলে যাব 6 নম্বর চ্যাপ্টার। তো 6 নম্বর চ্যাপ্টারে যেটা আমাদের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি কী ছিল?
এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার থেকে, যে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লিখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর প্রশ্ন, যেটা এবছর আসছেই, স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজে তার অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের চরিত্র বা প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখো। 5 নম্বর প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে জেনেভা সম্মেলনের চুক্তিগুলি লিখো। 1954 খ্রিস্টাব্দে যে জেনেভা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের চুক্তিগুলি কী ছিল? আচ্ছা। 7 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার কারণ কী ছিল এবং ডক্টর সুকর্ণের নেতৃত্বে ইন্দোনেশিয়া কিভাবে স্বাধীনতা অর্জন করেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে দেখতে থাকো। আমি বারবার তোমাদেরকে বলতে চাইছি যে এটাই, যে তোমরা এই প্রশ্নগুলো দেখতে থাকো। এই সমস্ত প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন দিবে না, আশা করি দিবে না। বিগত বছরগুলোতেও আমার সাজেশন ফেল হয়নি, এবছর আশা করি হবে না। আমি এটা কিন্তু ফাইনালি সাজেশন দিচ্ছি না, তোমাদেরকে পড়ার জন্য আমি বলছি। এগুলো তোমাদেরকে পড়তেই হবে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও। তারপরে 7 নম্বর অধ্যায় হচ্ছে যে ঠান্ডা লড়াইয়ের যুগ। এখান থেকে একটা প্রশ্ন থাকে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি বলতেই তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন দেখে নাও যে ঠান্ডা লড়াই কী এবং এই ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 2 নম্বর, ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপট উল্লেখ করো। ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলি লিখো। 3 নম্বর, কিভাবে সুয়েজ সংকটের সৃষ্টি হয়, কিভাবে এর অবসান ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা, আমি আবারও বলছি, কিভাবে সুয়েজ সংকটের সৃষ্টি হয় এবং এর অবসান কিভাবে ঘটে। অথবা নাসের কেন সুয়েজ খালকে জাতীয়করণ করতে চেয়েছিল এবং সুয়েজ খাল জাতীয়করণের পাশ্চাত্য শক্তির কী প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, যে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। 6 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো বারবার করে পড়তে থাকবে। তারপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের ডক্টর নেহরুর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। আর লাস্ট হচ্ছে একটা অধ্যায়, সেটা হচ্ছে 8ম, উপনিবেশীকরণ। এইখানে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলজেরিয়ার মুক্তিযুদ্ধের বিবরণ দাও অথবা আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনে ডক্টর বেনভেল্লার কৃতিত্বের পরিচয় দাও। তারপরে 2 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বর প্রশ্ন। আমি আবারও রিপিট করছি তোমাদের জন্য, যে স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুলি উল্লেখ করো। তো এই ছিল মোটামুটি একটা পূর্ব পরিকল্পনা, অর্থাৎ 2000 উচ্চ মাধ্যমিক ইতিহাস 2025 সালে শিক্ষার্থীরা যে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, যাদের সাবজেক্ট ইতিহাস আছে, তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পার্ট 1 দেখোনি, অবশ্যই পার্ট 1টা দেখে নাও এবং পার্ট 2টা দেখার পর তোমরা এটাকে বারবার রিপিট করতে থাকো। আর আমি ফাইনালি একটা সাজেশন নিয়ে আসবো। এত তাড়াতাড়ি সাজেশন যারা হয়তো করে দিচ্ছে, অনেক ইউটিউবার আছে যারা করে দিচ্ছে, আমি বলতে পারি এইটুকুন যে এটা 100% তোমাকে নিশ্চিত সাফল্য পাইয়ে দিতে পারে না। কারণ এখানে টেস্ট এক্সাম হয়, টেস্টের পরে ফাইনালি ওই সেইগুলোর উপর ভিত্তি করে আমরা ফাইনালি একটা সাজেশন তৈরি করি, যেটা একদম 100% নিশ্চিত তোমাকে সাফল্য পাইয়ে দিবে। আশা করি তোমরা দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যানেলটিকে। আর তোমাদের শেয়ার, লাইক আর কমেন্ট তো অবশ্যই আমি পাবো, এই আশাই রাখছি। তো তোমরা চালিয়ে যাও পড়াশোনা, আমি তোমাদের পাশে আছি, সর্বদাই তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। তোমাদের ভালো রেজাল্ট হোক, এই প্রত্যাশায় আমার রইল।